ডক্টর ইউনূস সরকারকে কাজ করতে না দিয়ে সেই কাজ বিএনপি করবে, এজন্য জাতির কাছে বিএনপি প্রতিশ্রুতিও দিচ্ছে। বিএনপির আকীদা মানহাজ জাতির সামনে স্পষ্ট হয়ে গিয়েছে। বিএনপি জনগণকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে, বিপ্লবীদেরকে, বিপ্লবের মূল স্টেক হোল্ডারদের প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। দর্শক, আমির খসরু মাহমুদ চৌধুরীর একটা বক্তব্য। আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে ভারতের সম্পৃক্ততা কতটুকু এটা জাতি জানে। সংস্কারের জন্য আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমির খসরু এ দ্বারা কি বোঝাতে চেয়েছেন? যে সংস্কার ভাই আমরা করব। এই যে জনগণ কি মনে করে? জনগণ মনে করে যে এবার একটা সুযোগ, 1971 সালের পর ডক্টর ইউনূস যদি সংস্কার করে না দিতে পারেন তাহলে আর কোনোদিন সংস্কার হবে না। ভোট হলে, ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসলে বিএনপি সংস্কার করবে, এটা জনগণ বিশ্বাসই করে না। এ কারণে জনগণ চায় যে ডক্টর ইউনূস সরকার একটু বেশি দিন ক্ষমতায় থাকুক, তারা সংস্কার করে দিয়ে যাক। কিন্তু বিএনপি বোঝাতে চাচ্ছে না, না এই সরকার কেন সংস্কার করবে, তারা তো নির্বাচিত নয়। যদি নির্বাচিত সরকারের চাইতেও এই সরকারের নৈতিক ভিত্তি এবং ম্যান্ডেট অনেক বেশি, পপুলার ম্যান্ডেট আছে। বিএনপি বোঝাতে চায় যে আমরা ভোটে ক্ষমতা আসবো, আমরা সংস্কার করব, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি। এর মানে ডক্টর ইউনূস সরকার কাজ করতে দিতে চাইছে না, সেই কাজ বিএনপি নিজেরা করবে বলে জাতিকে এখন প্রতিশ্রুতি দিচ্ছে। অন দি আদার হ্যান্ড, বিএনপির অন্য নেতারা যেমন মেজর হাফিজ, তিনি স্পষ্ট বলেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা অগণতান্ত্রিক, তারা গণতন্ত্রে বিশ্বাসী নয়, এই সরকার নাকি 20 বছর ক্ষমতায় থাকতে চায়। এর মানে মেজর হাফিজ, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা ফখরুল এরা মিলে ডক্টর ইউনূস সরকার কাজই করতে দিতে চাইছে না, কাজ তারা করবে। মানে বিএনপি তো অলরেডি মনে করেছে তারা ক্ষমতা এসে গিয়েছে, কিন্তু থিংস ইজ নট সো ইজি, আর অনেক জটিলতা আছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যত ধরনের সংস্কারের কথা আমরা আলাপ করছি সেটা রাজনীতিবিদরাই পূরণ করবে। আচ্ছা, রাজনীতিবিদরাই সবকিছু পূরণ করবে, তাহলে অন্য সবাই, ডক্টর ইউনূস বা এই সরকারে যারা আছে উপদেষ্টা, তারা কি ভেসে এসেছে দেশে? সব করতে হলে, সংস্কার করতে হলে রাজনীতিবিদদের করতে হবে, এই থিওরি আপনি কোথায় পেয়েছেন? কিছু করতে হলে ভোটের মাধ্যমে করতে হবে, এই থিওরি আপনি কোথায় পেয়েছেন? ভোট হলে সব সমস্যার সমাধান হয়, এই থিওরি আপনি কোথায় পেয়েছেন? বাংলাদেশে ভোটের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয়েছে না ভোটের পরে জটিলতা বেশি তৈরি হয়েছে? যেমন 1971 সালে একটা নির্বাচন হয়েছে, 70 সালে, কিন্তু সেই নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে না নির্বাচনের পর যুদ্ধ করতে হয়েছে? নির্বাচনের পর যুদ্ধের প্রয়োজন হয়েছে, কারণ নির্বাচনের ফল মানে না, বাস্তবতা তো এটা। এই জন্য সংস্কার না করলে ভোট হলে সেই ভোট তো নাও মানতে পারে জনগণ, সেই ভোট নিয়ে আরেকটা অগ্রহণ করতে পারে, সিভিল ওয়ার হতে পারে। আপনি সংস্কার বিরোধিতা কিছুই করতে পারেন না, কিছুতেই করতে পারেন না। সেটা রাজনীতিবিদরা পূরণ করবে না, এটা নভেম্বরের আবদারের মতো। রাজনীতিবিদরা মনে হয় যেন সবকিছু, আর অন্য সবাই ভেসে এসেছে এদেশে। এদেশটা সবার, সিভিল সোসাইটি, তাদের উপর জনগণ আস্থা রেখেছে, গণঅভ্যুত্থান ঘটিয়ে তাদেরকে জায়গা দিয়েছে। ইটস ওয়ান কাইন্ড অফ ডেমোক্রেসি। ডেমোক্রেসির বিভিন্ন ফরম্যাট আছে, শুধু ভোটেই ডেমোক্রেসি নয়, ডিরেক্ট ডেমোক্রেসি আছে, ইনডিরেক্ট ডেমোক্রেসি আছে, প্রয়োজনে গণভোট হবে। এত সহজে আপনি এই সরকারকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে অগণতান্ত্রিক বলতে পারবেন না। গণভোট হোক, তখন দেখবেন গণভোটের প্রয়োজন হতে পারে। দেশনেত্রী 6 বছর আগে ভিশন 2030-তে সংস্কারের কথা বলেননি, প্রশ্ন তুলে দিয়েছেন। হ্যাঁ বলেছেন, কিন্তু আপনারা তো চুপ্পুকুই সরাতে চান না। সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলছেন, সাংবিধানিক সংকট যাতে তৈরি না হয় এ কথা বলছেন। এর মানে আপনারা তো হাসিনের সংবিধানের পক্ষে। আপনারা কৃষি সংস্কার করবেন এটা বুঝি না। আপনাদের ক্ষমতার জন্য যারা লাগবে সেটাই আপনারা করবেন। সংস্কারের জন্য আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এই প্রতিজ্ঞায় জনগণ বিশ্বাস করে না, কারণ বিএনপি প্রতিজ্ঞা অনেক আগে থেকেই করে আসছে, কিন্তু জনগণ বিএনপির 31 দফায় সাড়া দিয়ে রাজপথে নামেনি। এই জন্য বিএনপির নেতৃত্বে বাংলাদেশে কোনো গণ আন্দোলন গড়ে ওঠেনি। 7 জানুয়ারিকে ঘিরে বিএনপি কোনো জোরালো আন্দোলন গড়ে তুলতে পারেনি। অতএব এখন সেই প্রতিশ্রুতির কথা বললে তো লাভ নেই, কারণ জনগণ বিএনপির ডাকে সাড়া দেয়নি। জনগণ সাড়া দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে, বিএনপিও সাড়া দিয়েছে। এখন এসে অস্বীকার করে তো লাভ নেই। 31 দফা সংস্কার প্রস্তাব বিএনপি একা করেনি, 42টি দল যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন ছিল আমরা সবাই মিলে করেছি। আচ্ছা, 31 দফার সাথে জামাত জড়িত? তো জামাত এই মুহূর্তে বাংলাদেশের 2য় বৃহত্তম দল, বাংলাদেশের 2nd লার্জেস্ট দল, তারা 31 দফার সাথে জড়িত নয়। 3rd দল কারা? চরমোনাই। চরমোনাই কি জড়িত? না। এরপরে ছোট দলের মধ্যে বড় কারা? এবি পার্টি। এবি পার্টি কি জড়িত? কেউই জড়িত না। তাহলে কারা? আপনার 42 দল কারা? এই 42 দলের ভোট কয়টা? 42 দুগুণে 84টা নাকি?
আপনি 42 দল মানে অনেক কিছু একেবারে জনগণের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, এরা জনগণের একটা বড় অংশের প্রতিনিধিত্ব করে, এরা বিপ্লবের মূল স্টেক হোল্ডার। এরা কি আপনি 31 দফার সাথে জড়িত? আপনি 31 দফাকে আপনি বাইবেল বানিয়ে দিচ্ছেন কেন? যেখানে বাংলাদেশের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বৃহত্তম দলই আপনাদের 31 দফার সাথে জড়িত নয়, আপনি এটাকে বাইবেল বানিয়ে দিতে পারেন না? হ্যাঁ, আপনার অধিকার, 31 দফা আমি সমর্থন করি, দুই একটা পয়েন্ট বাদে, ঠিক আছে, রেইনবো ন্যাশন বা এগুলো আপত্তি, কিন্তু আপনি ওটাকে একেবারে বাইবেলের মতো বানিয়ে দিচ্ছেন কেন? এটা অতিরঞ্জিত, এভাবে জনগণের সাড়া পাওয়া যাবে না। সবাই মিলে করেছে কথাটা ঠিক না। এই যে দেখিয়ে দিলাম চোখে আঙুল দিয়ে, 31 দফার সাথে সেকেন্ড, থার্ড, ফোর্থ দলই জড়িত না, জড়িত বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নাকি? সম্মিলিত পেশাজীবী পরিষদের অনেক নেতারা সেখানে ছিলেন, তারা বক্তব্য দিয়েছেন। এই যে শাহাদাত হোসেন, এটা বিএনপি একটা বিতর্কিত কাজ করেছে। আওয়ামী নির্বাচন, হাসিনা নির্বাচনে শেষে একটু সুযোগ পেয়েছে, একমাত্র মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে নিয়েছে। এটা হাসিনার কার্যক্রমকে এক ধরনের বৈধতা দিবে ডেফিনেটলি। আমির খসরু বলেন যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচিত সরকার দরকার। না, এটা জনগণের দরকার, এটা আপনাদের দরকার। আপনারা মনে করছেন যে ক্ষমতায় না আসতে পারলে আপনারা হারিয়ে যাবেন, এই মনে করাটা আপনাদের রাজনৈতিক দুর্বলতা। বরং আপনারা এইভাবে নিজেদেরকে গড়ে তুলুন যে নির্বাচন দেরিতে হলেও যেন জনগণ আমাদেরকে ভোট দেয়, আমরা সেভাবে রাজনীতি করব, সেই আত্মবিশ্বাস অর্জন করুন, তাহলে ভয় থাকবে না। আওয়ামী লীগকে যদি বাতিল করতে হয় রাজনৈতিকভাবে, সেটা নির্বাচনের মাধ্যমে বাতিল করা সবচেয়ে সহজ। না, নির্বাচনের মাধ্যমে বাতিল করা সহজ নয়, সম্ভব নয়। আওয়ামী লীগকে বাতিল করতে হবে পিটিয়ে, নিষিদ্ধ করে, জেলে ঢুকিয়ে, ফাঁসি দিয়ে। নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে বাতিল করা সম্ভব নয়। নির্বাচনে দাঁড়ালে আওয়ামী লীগ একটা বড় অংশ ভোট পাবে এবং নির্বাচনের পরিবেশ আওয়ামী লীগ নষ্ট করবে, তারা ব্যালট বক্স ডাকাতি করবে, তারা প্রতিপক্ষকে হামলা করবে। অতএব নির্বাচনে আওয়ামী লীগকে বিএনপি যেভাবে চায় আমরা চাই না, কারণ আমরা তো মারামারি দেখতে চাই না। এই জন্যই নির্বাচন দেরিতে করতে হবে। অন্য কোনো প্রক্রিয়া বাতিলে গেলে সেই বাতিল কিন্তু সাময়িক কাজ করবে না, নির্বাচনের মাধ্যমে বাতিল হবেই না। আর অন্য কোনো প্রক্রিয়া তো বাতিল সম্ভব, জেলে ঢুকিয়ে, ফাঁসি দিয়ে, নিষিদ্ধ করে সম্ভব। নির্বাচনের মাধ্যমে বাতিল করবেন কিভাবে? আপনি জানেন যে মুজিববাদের প্রতি অন্ধ সমর্থন আছে, এই অংশটা বিএনপির ফিক্সড ভোটারের কাছাকাছি বা প্রায় সমান। তা আপনি কিভাবে নির্বাচনের মাধ্যমে বাতিল করবেন? জনগণকে ভূগোল বুঝান। এটা আওয়ামী লীগকে পুনর্বাসন করার আর একটা ধান্দাবাজি পদ্ধতি ভারতের প্রেসক্রিপশনে, যে নির্বাচনের মাধ্যমে বাতিল করতে হবে। নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে বাতিল সম্ভব নয়। জনগণ যখন বাতিল করবে আওয়ামী লীগকে, সেটাই হচ্ছে আসল বাতিল। আমাদের ওদিকে যেতে হবে না, এই জনগণ আসল বাতিল করবে, এটা ফালতু কথা। তিনি বলেন বিভিন্ন ধরনের রাজনৈতিক খেলাধুলা চলছে বাংলাদেশে। অনেকে আমাকে বলেন আবার কি শুরু হয়েছে দেশে, স্বৈরাচার চলে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, আমাদেরকে আবার এর মধ্য দিয়ে যেতে হবে? আমি বলেছি চিন্তার কোনো কারণ নেই। খেলাধুলা যারা করছে তারা বিএনপি শক্তিকে অনুধাবন করতে পারছে না, তারা বিএনপি শক্তি বুঝতে পারছে না। বিএনপি শক্তি তো ঈদের পর আন্দোলন করা, সেটা গত 15 বছর আমরা দেখেছি। এই বিএনপি সেই বিএনপি নয়, এই বিএনপি অনেক শক্তিশালী অবস্থানে। এখন সব জায়গায় চাঁদাবাজি করছে আর খাচ্ছে, এই জন্য কি শক্তিশালী হয়ে গিয়েছেন? এই শক্তি কিছুই না, আপনাদের ভোট কমেছে, এটাই আপনাদের দুর্বলতা। 7 নভেম্বর নিয়ে কথা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাবাজিমূলক বক্তব্য বিএনপি নেতাদের মুখে এখন নিয়মিত শোনা যায়। এর মানে ভারতের কথায় বিএনপি চলছে। মুক্তিযুদ্ধের চেতনাবাজি করা মানে হচ্ছে ভারতের কথায় চলা, কারণ মুক্তিযুদ্ধ সেটেল ইস্যু, এটা নিয়ে বক্তব্য দেওয়ার কিছু নেই। তিনি বলেন সবচেয়ে বড় সংস্কার হচ্ছে নির্বাচনী সংস্কার। নির্বাচনী সংস্কার বড় সংস্কার না। নির্বাচন করতে হলে অন্যান্য যে ইনস্টিটিউশনগুলো ঠিক করা দরকার, পুলিশ ইত্যাদি ইত্যাদি, ওগুলো হচ্ছে বড় সংস্কার। পুলিশ, অ্যাডমিন, এই সেক্টরটা হচ্ছে বড় সংস্কার। সময় দিয়েছে, অপেক্ষা করছি, মানে সরকারকে হুমকি ধমকি দিচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরাও কিন্তু নির্বাচনী সংস্কার জন্য সবকিছু তৈরি করে রেখেছি। আমাদের সংস্কার তো আজকের নয়, বাংলাদেশে আগামী দিনে কি হবে সেটা নিয়ে আমরা বহুদিন কাজ করছি। প্রত্যেকটি ক্ষমতায় যেদিন বিএনপি বসবে সেদিন থেকে ইনশাল্লাহ সংস্কার কাজ শুরু হবে। বিচার বিভাগের সংস্কার সেদিন থেকে মানে বিএনপি বোঝাতে চেয়েছে যে ডে 1 থেকে সংস্কার ইত্যাদি ইত্যাদি, যে তারা সংস্কার করবে, ডক্টর ইউনূসের কাজ করার দরকার নাই। আর জনগণ যেহেতু তাদের উপর ক্ষুব্ধ, জনগণ যেহেতু বিশ্বাস করে না যে বিএনপি সংস্কার হবে, এই কারণে এখন প্রতিশ্রুতি দিচ্ছে, নানান উদ্ভট যুক্তি দিচ্ছে। বিএনপির এই অপরাজনীতির বিরুদ্ধে জনগণ সোচ্চার আছে, থাকবে। এখানে বিএনপিকে একটা বিষয় স্মরণ করে দিতে চাই, আসলে বেশি খেতে গেলে কিন্তু শেষ পর্যন্ত কিছুই পাওয়া যায় না। বেশি বুঝলে একুলুকুল সব হারানো লাগে। স্বৈরাচারের পতন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুনভাবে। এখন বিএনপি ধৈর্য ধরার রাজনীতি করে, একটু ওয়েট করে, বিএনপি ভালো কিছু পাবে। বিএনপি সবচেয়ে বড় দল নিঃসন্দেহে। মাঠ পর্যায়ে সংগঠন ছড়ানো,
একেবারে রুট লেভেল পর্যন্ত জনসম্পৃক্ত হওয়া এটা নতুনভাবে খুব কঠিন। অতএব বিএনপির ভবিষ্যৎ ভালো, কিন্তু বিএনপি সব একা খেতে চায়। একা খেতে গেলে অবস্থা কি হতে পারে? পাকিস্তানের মতো হতে পারে। বাংলাদেশের রাজনীতি খেলা ডিপ স্টেটের হাতে চলে যেতে পারে, সেনাবাহিনীর হাতে চলে যেতে পারে। তখন বিএনপিরও কোনো দাম থাকবে না। নতুন নতুন কাউকে হঠাৎ জনপ্রিয় বানাবে ইমরান খানের মতো, আবার সেনাবাহিনী মনে করলে তাকে জেলে ভরে রাখবে। 3 বছর পর কাউকে ক্ষমতা থেকে লাথি দিয়ে নামিয়ে দেবে, আবার কাউকে বসাবে। সেনাবাহিনী যা ইচ্ছে তা করতে পারবে। বিএনপি বেশি খেতে গেলে পরিস্থিতি কিন্তু সেটা হতে পারে। অতএব সাবধান বিএনপি, একুল ওকুল সব হারায়েন না।